অন্তঃসত্ত্বা ও গর্ভের শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল রোফাইলাক। যমুনার অনুসন্ধানে নাটের গুরু শনাক্ত। ভাই একটু রাখেন না, আমি কথা বলতেছি না। আমি নষ্ট তো আপনি তো আমি নষ্ট হবে তো। আচ্ছা না, আমি একটু কথা বলতেছি না। তেলের জন্য ফিলিং স্টেশনে রাতভর গ্রাহকদের লম্বা লাইন। ফার্নেলস অয়েল আমদানিতে দেরি হলে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ উৎপাদন। গভর্নমেন্ট আমাদের থেকে 3 থেকে 3,500 মেগাওয়াট এইচএফও প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি নেয়। তো এই পুরোটাই আমরা দিতে পারবো। দ্যাট মিনস 3,000 মেগাওয়াট কিন্তু লোডশেডিং হবে। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া তুলে দেওয়ার ঘোষণায় খুশি সাধারণ গ্রাহকরা। ডিমান্ড চার্জ সহ অতিরিক্ত ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here. সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছে। দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব। টিকাদানে শিথিলতা আর স্বাস্থ্য সহকারীদের আন্দোলনকে দুষছেন সংশ্লিষ্টরা। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারিনি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় ভরে গেছে গা, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। ইসরায়েলের শিল্প এলাকায় ইরানি হামলা, রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে চালানো অভিযানে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান এন্টি-ডি ইমিউনোগ্লোবিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবার অনুসন্ধান। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি। ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান এন্টি-ডি ইনজেকশন কেনা যায় কিনা। এবার যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি। ভাই একটু রাখেন না, আমি কথা বলতেছি না। দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি। চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। আমি নষ্ট তো আপনি তো আমি নষ্ট হবে তো। আচ্ছা না, আমি একটু কথা বলতেছি না। যদি এটা জিনিস আসল হয় তাহলে আপনি লুকানোর কি আছে? এক মিনিট। জিনিস আসল হলে লুকানোর কি আছে? বের করেন, একটা বের করেন। আপনি সমিতি অফিসে আসেন। না, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। খোদা, আপনি সমিতির অফিসে আসেন, আমি কথা শুনি না। এটা কোথা থেকে নিয়ে আসছেন? আমি মিটফোর্ড থেকে আনছি ভাইয়া। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান এন্টি-ডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি। দাম 4,500 টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি। কোম্পানি নাম রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। এই কোম্পানির লোকেরা দিয়ে গেছে। কোম্পানির লোককে আসে মাঝে মধ্যে। যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে কোম্পানির রিসিপ্ট দেখান। স্যার দেখাচ্ছি। মানি রিসিট দেখতে চাইলে বদলে গেল উত্তর। এবার বলছেন কিনেছেন মিটফোর্ড থেকে। হাসান ভাই, এটা ভাউচার দেখান। না, এটা আমার কাছে ভাউচার নাই। হ্যাঁ, আমার কাছে এটার ভাউচার নাই। আপনার দোকানে এটা আসলো কিভাবে? কারণ এই ইনজেকশন এখন আর আমদানি হচ্ছে না। কিউআর কোড আছে মোড়কে। স্ক্যান করলে আসলো না কোনো তথ্য।
লেখা ডিড নট ম্যাচ দ্য ডকুমেন্টস, অর্থাৎ ইঞ্জেকশনটি পুরোপুরি নকল। আমরা ক্রয় করব না, এটা দেখে শুনে তারপর আমরা করবো। এগুলা কি করবে? এগুলার বিক্রি করব না। যাওয়া যাক গায়ে লেখা আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা নিউ স্কাটনের হাবিব সেন্টারে। সাফ জবাব, তারা আর আমদানি করছেন না রোফাইলাক ইঞ্জেকশনটি। এই প্রোডাক্টটা নকল প্রোডাক্ট, এর আগেও তো বিভিন্ন জায়গায় ধরা গেছে। এটা আমাদের প্রোডাক্ট না, বা ইন্টারন্যাশনাল এজেন্সি এই প্রোডাক্ট আনে না এই মুহূর্তে। জাস্ট কর্পোরেশনও একসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত এই ইঞ্জেকশন, তাও বন্ধ 2021 সাল থেকে। এই দুই প্রতিষ্ঠানের বাইরে নতুন করে ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে জনতা ট্রেডার্স। ইউএস মার্কেটে শর্টেজ থাকার কারণে একটা সময় পর্যন্ত ইউএস থেকে এক্সপোর্টটাও রেস্ট্রিক্টেড ছিল। সো যার কারণে এখনো পর্যন্ত প্রোডাক্টটা আমরা বর্তমানে অ্যাভেলেবেল করতে পারছি না। আমরা চেষ্টা করছি একটা স্পেশাল পারমিশনে কিছু প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল করার। তার মানে কমপক্ষে 2.5 বছর ধরে আমদানি হচ্ছে না হিউম্যান এন্টিডি ইনজেকশন। যদিও জরুরি ওষুধটি প্রয়োজন পড়ছে প্রতিদিন, কিনতে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রোপাইলা অনেক দিন যাবৎ সাপ্লাই নাই, বাজারে যা আছে এগুলো সব 2 নাম্বার। ডক্টর তো লিখতেছে, আমরা দিতে পারছি না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের একটু তদারকি করা উচিত। এই রকম একটা ইমার্জেন্সি ওষুধ যদি আপনার না থাকে তাহলে মানুষ কোথায় যাবে বলেন? বছরে হিউম্যান এন্টিডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের চাহিদা কম বেশি 50,000। কোনো নেগেটিভ রক্তের গ্রুপের নারী যখন পজিটিভ রক্তের গ্রুপের সন্তান ধারণ করবে কিংবা প্রসব করবে, তার পরপরই মাকে কিন্তু এই ইনজেকশনটি দেওয়া হতে পারে। না হলে এই সন্তান গর্ভকালীন সময়ে হাইড্রোপস ফিটালিস নামে একটা রোগে আক্রান্ত হয়। সেই রোগটির কারণে এই সন্তান গর্ভে মারা যেতে পারে অথবা জন্মের পর মারা যেতে পারে। শিশুর প্লাটিলেট কমে গেলেও এই ইনজেকশন দিতে হয়। এই যেমন 5 বছরের শিশু আনান হাসপাতালে ভর্তি হয় 5,000 প্লাটিলেট নিয়ে। চিকিৎসকের প্রেসক্রিপশনে অনেক কষ্টে সংগ্রহ করা যায় একটি। আনানের বাবা জানেন না তা আসল না নকল। আমার এই বাচ্চাকে আমি কিভাবে রক্ষা করব, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে আমি আল্লাহর কাছে অনেক ইয়ে করছি। বাজারে হিউম্যান এন্টিডি ইনজেকশনের নকলের অভাব নেই, তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে একেবারে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে এই ইনজেকশন কিনেছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ইনজেকশনটি নকল। অর্থাৎ সরাসরি কোম্পানির প্রতিনিধির কাছ থেকেও এমন জীবন রক্ষাকারী ইনজেকশন কিনেও যদি নকল পেতে হয়, তাহলে রোগীরা যাবেন কোথায়? আদ্দিন হাসপাতালে এই ইনজেকশন সরবরাহ করতেন আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেডের কর্মকর্তা পনিরুজ্জামান। পরে চাকরি চলে গেলে ঠিকানা বদলে বিভিন্ন হাসপাতালে নকল ইনজেকশন সরবরাহ করতে থাকেন তিনি। পনিরুজ্জামানের ধানমন্ডি সেন্ট্রাল রোডের অফিসে গিয়ে পাওয়া যায়নি তাকে, বদলে ফেলেছেন ঠিকানা। এখন তারা এই বাসা ছেড়ে দিছে, এখন থাকে না। এক পর্যায়ে হাতে আসে পনিরুজ্জামানের বাড়ির ঠিকানা। কেয়ারটেকার জানান এই নামে কেউ থাকেন না সেখানে। কিছুক্ষণ পর পাশের ভবন থেকে নামেন এক ব্যক্তি, পরিচয় দিলেন মিঠু হাওলাদার নামে, করেন মাছের ব্যবসা। আপনার নাম কি? নাম মিঠু। মিঠু? জি। পুরো নাম কি? মিঠু আলাদা। এক পর্যায়ে জানালেন তিনি আসলে পনিরুজ্জামান, এখানে থাকেন ভিন্ন নামে। হিউম্যান এন্টিডি ইনজেকশন নকল করছেন? না ভাইজান, না, আমি এটা নকল করি না, প্লিজ আপনি আসেন একটু কথা বলি এদিকে। আমি আগে করতাম, এখন করি না। কোথায় এই নকল ইনজেকশন তৈরি হয় তা জানতে চাইলে সটকে পড়ার চেষ্টা করেন পনিরুজ্জামান। দাঁড়ান। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ইন্টারন্যাশনাল এজেন্সির আমদানির অনুমতি বাতিল করে তা দেয়া হয়েছে আরেক প্রতিষ্ঠানকে। তবে কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে জানেন না তারা। ওনারা তো মার্কেট ডিমান্ড চিন্তা করে প্রোডাক্টটা আনেন এবং বিতরণ করেন। এখানে সরাসরি আমাদের ইন্টারভেনশন নাই। আমরা যদি কোনো কারণে জানতে পারি যে বাজারে স্বল্পতা আছে, প্যাশেন্ট ডিমান্ড আছে, ওইটা জানার উপর ভিত্তি করে তখন তাদের অন্তত জিনিসটা যাতে পর্যাপ্ত আনতে পারে, বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পারে, তাদেরকে তাগিদ দেই। হিউম্যান এন্টিডি ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় মানুষের রক্ত থেকে। দেশের কোনো প্রতিষ্ঠান এটি উৎপাদন না করায় আমদানি করতে হয়। এই ইনজেকশনটি এই মুহূর্তে বাজারে যত আছে সবই নকল। অর্থাৎ টাকা দিয়ে নকল ইনজেকশন কিনছেন রোগীরা, যে ইনজেকশন অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের জীবন বাঁচায়। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক হলে এরকম জীবন রক্ষাকারী ওষুধ দিনের পর দিন নকল হয় আর তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা।
হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, অথচ মধ্যরাতেও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে ছিল না জ্বালানি তেল। চোখে পড়ে গ্রাহকদের লম্বা লাইন। সোমবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও স্বল্প পরিমাণে বিক্রি হচ্ছে তেল। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সরকারের সঠিক তদারকির অভাবে দেখা দিয়েছে এই বিশৃঙ্খলা। এদিকে তেল মজুদ আর সরবরাহে অসামঞ্জস্যতা রুখতে তদারকিতে প্রত্যেক পাম্পে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তাদের দেখা মেলেনি। এখানে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, তো ভাবলাম যে একটু তেলটা নিয়েই যাই। সো এখানে আসা, তো এখন তো অনেক বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। মিনিমাম আপনার 50টার মতো পাম্প পাইছি, তার ভিতর থেকে আমি 2টা পাম্পে শুধু তেল পাইছি। মানে তেল দিচ্ছে, তা অনেক সিরিয়াল, তবু আমি কোথাও থেকে তেল নিতে পারি নাই। 10টার সময় বের হয়ে লাইনে দাঁড়াইছি, এখন বাজে 4টা বাজার 10 মিনিট আগে। বলেন, এই 6 ঘন্টা বসে তেল নিলাম। তেলের সরবরাহের বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। বেশ কিছুদিন ধরেই তেলের জন্য গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে এবং অনেক সময় তেল ঠিকমতো পাওয়াও যাচ্ছে না। আজকে সিরাজগঞ্জে পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? রাজধানীতে গত রাতেও কিন্তু তেলের জন্য লম্বা লাইন ছিল, তো গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মারফি, আসলে একই চিত্র সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু ঢাকায় যে চিত্র সেই চিত্র কিন্তু সিরাজগঞ্জে আমি দেখার চেষ্টা করি। দেখতে পারবেন আমার ঠিক দীর্ঘ লাইন কিন্তু ট্রাকের, অর্থাৎ সারি সারি ট্রাক সাজিয়ে রেখেছে, কিন্তু তেল পাচ্ছে না এখানকার চালক যারা, তারা মূলত দীর্ঘ দিন ধরে সময় ধরে তারা কিন্তু আসলে এখানে মূলত লাইন দিয়ে বসে আছে। অনেকে 3 দিন 4 দিন যাবত এখানে ট্রাকগুলো স্ট্যান্ড করে রেখেছে, কিন্তু সে কিন্তু তেল পাচ্ছে না। আমি রয়েছে সিরাজগঞ্জের যে মিরপুর ফিলিং স্টেশনটি রয়েছে, সেই মিরপুর ফিলিং স্টেশনে। মূলত এখানে গত 3 দিন যাবত, অর্থাৎ গত শনিবারে তিনি রেশনিং পদ্ধতি কিছু তেল পেলেও সেটি কিন্তু শুধু ডিজেল পেয়েছিলেন, বাকি অকটেন পেট্রোল না পাওয়ায় কিন্তু তিনি আসলে তেল সরবরাহ করতে পারেনি। যেটুকু ছিল সেটুকু কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়েই তিনি শেষ করেছেন। বিধায় গতকাল এবং আজকে গতকাল তিনি তেল পাননি এবং আজকে তেল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ডিপোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যেটি, সেটি হচ্ছে ডিপো থেকে আজকে মূলত 27,27,000 তেল সেখান থেকে বিতরণ করার কথা রয়েছে। তবে সকাল 8টা থেকে মূলত সেটি শুরু করার কথা। তবে এখন পর্যন্ত আসলে সেই তেলগুলো সিরাজগঞ্জ জেলাতে কতটুকু আসবে, কয়টি পাম্পে আসবে, সেই বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে জানা যায়নি। তবে শুধু এই দীর্ঘ লাইনের কারণে কিন্তু আসলে অনেকটাই কর্ম সময় যাদের তা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যানবাহন কিন্তু আসলে থেমে আছে এবং বিশেষ করে কিছুক্ষণ পর কিন্তু আসলে মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলোর দীর্ঘ লাইন আমরা এখানে লক্ষ্য করে থাকি এবং সেগুলো দেখে থাকি। একই সাথে কিন্তু আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। মূলত এই জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমাদের শস্য উৎপাদন হয়ে থাকে। এখন কিন্তু ইরি মৌসুম, এই মৌসুমে আসলে মূলত তেল না পেয়ে কিন্তু অনেকটা হাহাকার শুরু হয়ে গেছে কৃষকদের মাঝে, যে কারণে কৃষকরা কিন্তু অনেকটা হতাশার মধ্যে রয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, ভাই আপনার গাড়িটি কয়দিন যাবত রেখেছেন এখানে? আমরা এখানে 3 দিন ধরে রয়েছি। 3 দিন ধরে তেল পাওয়া যাচ্ছে না, পাম্পে কোনো তেল নাই, পাম্প বন্ধ, এবং আমাদের বলছে আজকে 2টার পরে তেল দেওয়া যাবে, এই বলে আমাদের এ পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে যে এখনো পাবো কিনা সন্দেহ। দীর্ঘ 3 দিন ধরে আমরা এত ভোগান্তির মধ্যে রয়েছি, এটা আসলে আমরা হয়রানি হচ্ছি এবং কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। কোনো পাম্পে গেলে 10টার উপর তেল দিচ্ছে না, আমাদের বলে হুমকি দামকি দেয় যে 10টার উপর কোনো তেল হবে না। এই জন্য আমরা খুবই ড্রাইভাররা আন্তরিকতা দুঃখিত যে অনেক কষ্ট আছে, বুঝতে পারলাম। যেটি হচ্ছে যেমনটি বলছিলেন যে আসলে সরকার থেকে প্রতিটি পাম্পেই মূলত একজন করে লোক নিয়োগ দেওয়ার কথা রয়েছেন, যিনি কিনা আসলে তদারকি করবেন। সেই তদারকি কর্মকর্তা কিন্তু আমরা আসলে কোথাও গিয়ে পাইনি। একই সাথে কিন্তু আসলে বাগাবাড়ি যে ডিপোটি রয়েছে, সেই ডিপোতেও কিন্তু আসলে সেখানে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা থাকলেও সেখান থেকে রাসায়নিক পদ্ধতিতে যেভাবে দেওয়ার কথা সেভাবে কিন্তু আসলে তেল পাচ্ছে না পাম্প মালিকরা, যে কারণে আসলে ডিলার এবং পাম্প মালিকদের মাঝে যে হতাশা, সেই হতাশার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার গ্রাহকরা এবং বিশেষ করে সবচেয়ে কৃষিতে কিন্তু বড় একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রভাব পড়ছে, এমনই কিন্তু দেখছি। মারফি,
রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেল সংকটের ধাক্কা লাগতে পারে বিদ্যুৎ উৎপাদনে। শুধু ফার্নেস অয়েল আমদানিতে দেরি হলে এবার গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপার সভাপতি জানালেন, ফার্নেস অয়েলের চলমান মজুদ দিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেয়া যাবে। এরপর চাহিদা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি এখনও নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। অপরিশোধিত তেল বা ক্রুড পরিশোধনের পর যে ভারী ও কালো পদার্থ তৈরি হয় সেটি ফার্নেস অয়েল নামে পরিচিত। বাংলা ভাষায় অনেকে এটিকে গাদ হিসেবেও চেনেন। দেশে ডিজেলের পাশাপাশি এই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় ভাড়ায় চালিত কেন্দ্রে। বিদেশি রিফাইনারিতে পরিশোধনের পর এই তেল পাওয়ার প্ল্যান্টের জন্য আমদানি হয়। ফার্নেস অয়েলের চাহিদা বছরে প্রায় 40 লাখ টন। কিন্তু এই তেল আমদানিতেও বিপত্তি বাঁধিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। যুদ্ধ শুরুর পর থেকে প্রতি টন ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে $900 আশপাশে, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় $300 বেশি। মূল আমদানি সিঙ্গাপুর থেকে হলেও ইদানিং সেখানে ঘাটতি আছে। হরমুজ প্রণালীর কারণে বেগ পেতে হচ্ছে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে আনতেও, যা সার্বিক ধাক্কা লাগছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে। বলা হচ্ছে এখন পর্যন্ত 3.5 লাখ টনের মতো ফার্নেস অয়েল মজুত আছে, যা দিয়ে কেন্দ্র চালানো যাবে এপ্রিলের কিছু সময়। এটা হয়তো আমরা খুশি হতে পারি যে হ্যাঁ এপ্রিল পর্যন্ত আমার কাভারেজ আছে, বাট এটা খুশি না, এটা অবশ্যই একটা সিরিয়াস হলে একটা মানে দুঃসংবাদ। বিকজ এরপরে তো আমাদের তেল নাই, এরপরে তো আমরা প্রডিউস করতে পারবো না। এবং আজকেও যদি গভর্নমেন্ট আমাকে টাকা দেয়, 40 ডেজ লাগবে আমাকে তেল ইম্পোর্ট করতে। যখনই এটা 16,000 মেগাওয়াট লেভেলে হলো ইলেকট্রিসিটি কনজামশন রিকোয়ারমেন্টটা চলে যায়, গভর্নমেন্ট আমাদের থেকে 3 থেকে 3,500 মেগাওয়াট এইচএফও প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি নেয়। তো এই পুরোটাই আমরা দিতে পারবো। দ্যাট মিনস 3000 মেগাওয়াট কিন্তু লোডশেডিং হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই উৎপাদন মূল্যে বিদ্যুৎ বিক্রির চাপ দিচ্ছে বিদেশি ঋণদাতারা। বাড়তি দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে চলমান সংকট সামাল দেওয়া কঠিন। এ অবস্থায় ফার্নেস অয়েলের দাম বেড়ে গেলে স্বভাবতই চাপ পড়বে ডলারের রিজার্ভে। জোরালো হবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রশ্ন। অর্থনীতির এই ধাক্কা কি সামাল দেওয়া সম্ভব? যতক্ষণ পর্যন্ত বাড়তি ডলার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি জ্বালানি আমদানির জন্য মূল্য বৃদ্ধি করে আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং সেই জায়গাটার থেকে যেটা হতে পারে, এই মুহূর্তে বিপিসি তার অর্থ দিয়েই কিন্তু পরিশোধ করতে পারে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রী মহোদয় বলেছিলেন যে সরকার ভর্তুকি দিচ্ছেন 163 কোটি টাকার মতো। প্রকৃতার্থে এটা কোনো ভর্তুকি না, কেননা বিপিসি বছর বছর লাভ করছে, কিন্তু লাভের টাকাটি সরকার নিয়ে নেয়। আগামী 2 মাসের মধ্যে ডিজেল, জেট ফুয়েল ও অকটেনের পাশাপাশি 50,000 টন ফার্নেস তেল আমদানি করতে চায় সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রিপেড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এরই মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে বিল দিবে ততটুকুই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন, তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেইড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4,000 টাকা আমার বিল আসে। তো আমি 1000 টাকা যদি ভরি, তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে, এটা তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেইডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয়, সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত। 500 টাকা ভরাইলে 300, 280 এরকম করে টাকা থাকতো, বাদ বাকিগুলো কেটে নিত। এখন যদি না কেটে নেয় তাহলে সুবিধা হবে। এই টাকাটা আসলে যদি সরকার না কাটে, এটা আমাদের জন্য ভোক্তা পর্যায়ে অনেক সুফল বয়ে আনবে। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ যারা ছোট পরিবার আছে তারা এই বাস্তবায়ন না করে তাদের খুবই কষ্ট হয়ে যায়। এক্সট্রা অনেকগুলো চার্জ আছে, ওগুলো যদি আরো কমায় নেয় সরকারে, তাহলে দেশের জন্য সবার জন্যই ভালো আর কি। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। স্বচ্ছতা আনা উচিত গ্রাহক সেবায়।
কিছু ভৌতিক বিষয় রয়েছে, যেমন একটি আছে ডিমান্ড চার্জ দিতে হয় প্রতি মাসে, সেটিও আসলে পুরোপুরি পরিষ্কার না যে কতদিন যাবত এই ডিমান্ড চার্জটি তাদেরকে দিতে হবে। প্রিপেড মিটারের সঠিকভাবে তার বিলিং সিস্টেমটি কাজ করছে কিনা, এটি উপযুক্তভাবে যথাযথভাবে বিলগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেটা যৌক্তিক কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে। অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আগেই জানিয়েছেন, প্রিপেড গ্রাহকের কাছ থেকে আদায় করা কম বেশি 10% মতো আনুষঙ্গিক চার্জ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘণ্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। তাদের উভয়ের আত্মার মাগফিরাত কামনা করে দুপুর 3টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। সাবজেক্ট আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এই 4টি বই, বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। জানিয়ে তাৎক্ষণিকভাবে উত্তেজনা দেখা যায় সংসদে। 3 দিনের মধ্যে নোটিশ নিষ্পত্তির বিধান থাকায় ডেপুটি স্পিকার মঙ্গলবার আলোচনার জন্য সময় নির্ধারণ করেন। এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এর প্রতিবাদ জানান বিরোধী দলের এমপিরা। শেষ পর্যন্ত স্পিকার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে, অথবা রহিত হবে, অথবা স্থগিত হবে, অথবা সংশোধিত হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here. আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা। অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা বলেন, গণভোটকে অস্বীকার করার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল সহযোগিতা করবে বলে আশা করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্রথম দিন থেকেই সব বিষয়ে তিনি নিজে একটা বক্তব্য রাখেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্পিকারের রুলিং দেওয়ার পরেও তিনি কথা বলতে চান। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা।
যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত হামে ৮ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসাইন শাহিদ। বিস্তারিত তার প্রতিবেদনে থাকছে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়াদির থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর পেড়ায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে হন মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। তো এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর 1 মাসের ঘাটতি থাকার জন্য হামের প্রাদুর্ভাব হতে পারে না। 1 মাসের টিকা যদি না দেওয়া হয় সেটা তো 15 মাসে দিতে হবে না, 16 মাসও দিতে পারবে। হ্যাঁ, সেটা তো কভার হয়ে গেছে। আমরা ক্যাম্পেইনের টিকাদানকে সফল করে ফেলবো, দেখবেন যে হামের প্রাদুর্ভাব কমে আসবে। গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল এবং একই সময়ে আমরা এটাও শুনছি যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। এখন আমার প্রশ্ন জাগছে যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট, এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের। এতে করে টাইফয়েড, ডায়রিয়া কিংবা অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ে, এতে মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আরও সচেতন হতে হবে, কারণ রাষ্ট্রযন্ত্র যখন অসচেতন হয়ে পড়ে তখন অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো। দুর্ঘটনার 5 দিন পর রোববার রাতে অভিযান সমাপ্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সোহেল রানা। তারা জানান, আর কোনো নিখোঁজ ব্যক্তির দাবি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনায় মোট 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 18 জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। গেল বুধবার দৌলতদিয়া 3 নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস।
ট্রেন বাস সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় 6 গেটম্যান সহ 10 জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা উল্লেখ করে 11 পৃষ্ঠায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। রোববার বিকেলে জেলা প্রশাসকের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিটি প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদেক চৌধুরী। এতে রেল কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপদ বিভাগের সমন্বয়হীনতার কথা উল্লেখ করা হয়। চাওয়া হয়েছে জবাবদিহিতা। এছাড়া বাস মালিকের দেয়া বক্তব্য সন্তোষজনক নয় বলেও জানান কমিটির প্রধান। প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হবে। ঈদ উল ফিতরের রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন বাসের সংঘর্ষে 12 জনের প্রাণ যায়। এই ঘটনায় মামলার পর 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে মার্কেটে 7 তলা থেকে লাফিয়ে পড়া সেই তরুণ 2 দিন ধরে অজ্ঞান, মাথায় গুরুতর জখম হওয়ায় অবস্থার সংকটাপন্ন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, জানা যায়নি নাম পরিচয়। তদন্তে নেমেছে পিবিআই। রোববার সকাল 9টার দিকে চট্টগ্রামের চকবাজারে গুলজার টাওয়ার মার্কেটের 7 তলার ছাদ থেকে লাফ দেয় এক তরুণ। খালি গায়ে থাকা ওই তরুণকে পেছন থেকে টেনে ধরে রাখার চেষ্টাও ব্যর্থ হন কয়েকজন। কি ঘটেছিল সেখানে জানতে যাই ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের কারো ধারণা তরুণটি মানসিক ভারসাম্যহীন। যারা বাঁচাতে গিয়েছে তাদের মারধর করেছে। সবাই বাঁচাতে চাইছে, ধরছে অনেকে, পোলা পাইন ছিল, বাঁচাতে জোর করে ফাল পড়ে গেছে। গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, ইয়াং বয়সে পরনের প্যান্ট ছিল। হঠাৎ করে দৌড়ে উঠে যাচ্ছে। আমাদের সিকিউরিটি ধরার চেষ্টা করছে, ধরতে পারে না, ওদেরকেও আক্রমণ করছে, চেষ্টা করছে ধরে রাখার জন্য। উনি ওনার মতো উল্টা ওনাদের উপর ক্ষিপ্ত হয়ে ছাদ থেকে উঠে লাফ দিয়ে পড়ে গেছে। উপর থেকে পরে এখানে পরে ব্লাড অনেক হয়ে গেছে, তারপর মানুষজন নিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেছে। ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা বলছেন তার মাথার জখম গুরুতর, অবস্থা সংকটাপন্ন। ক্রিটিক্যাল হেড ইনজুরি, তো তার সিটি স্ক্যানটা এখনও আমাদের হাতে এসে পৌঁছায় না, আমরা করতে পাঠাইছি। সিটি স্ক্যানটা আসলে আমরা বুঝতে পারবো ভিতরে কী ধরনের ইনজুরি আছে, এটার জন্য নেক্সট কি সার্জারি করতে হতে পারে। জ্ঞান না ফেরায় ওই তরুণের নাম ঠিকানা জানা যায়নি। ঘটনা তদন্তে নেমে পিবিআই তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও শনাক্ত হয়নি পরিচয়। বৃদ্ধাঙ্গল, তর্জনীয়াঙ্গ এগুলো দিয়ে শনাক্ত করার চেষ্টা করছি। ম্যাচ না হতে আমরা আবার ওরে হেক্সিসল দিয়ে ভালো করে ওয়াশ করে 10 আঙ্গুলের চাপ নিয়েছি, তারপর ম্যাচ হয় নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের 2500-এ পারিবারিক বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত এবং অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত 8 জন আহত হয়েছে। রোববার কালা পাহাড়িয়া এলাকায় হয় এই সংঘর্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহর সাথে তার চাচাতো ভাই রুবেলের প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে গড়ায় সংঘর্ষে। এতে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা করলে রুবেলের বাবা আসমত আলী নিহত হন। এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা পাল্টা হামলার ঘটনায় নীরব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে আন্টারচর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক সেবনকে কেন্দ্র করে নীরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির বাগবিতণ্ডা হয়। পরে এলাকার 2 যুবককে নিয়ে রুবেল মাঝির উপর হামলা চালায় নীরব। এ সময় রুবেলকে উদ্ধার করতে এলে নীরব ও তার সঙ্গে থাকা অপর 2 জনের ছুরিকাঘাতে আবুল কালাম, খলিল ও রাশেদ নামে 3 জন আহত হন। পরে রুবেলের লোকজন নীরবকে আটক করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সাথে অপর 2 জন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় নীরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অব্যাহত দখল দূষণে ফেনীতে করুণ দশা এক সময়ের প্রবাহমান খালগুলোর। আগে যেখানে মাছ আর পাল তোলা নৌকা দেখা যেত, এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চলমান খাল পুনর্খননের কর্মসূচি বাস্তবায়িত হলে খালগুলো ফিরে পাবে আপন ঐতিহ্য। তাই ভোগান্তি নিরসনে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। এক সময়ের প্রবাহমান শতবর্ষী খাল এটি। দখল দূষণে নালায় পরিণত হয়ে ছড়াচ্ছে ময়লা আবর্জনার দুর্গন্ধ।
ফেনীর দাগনভূঞা পৌরসভা থেকে নোয়াখালী চৌধুরীহাট পর্যন্ত ১৩ কিলোমিটার বিস্তৃত দাদনা খাল। এটি বসুরহাট খাল থেকে উৎপত্তি হয়ে মিলিত হয়েছে ছোট ফেনী নদীতে। দখল দূষণে বন্ধ পানি নিষ্কাশনের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায়। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একটা সময় কিন্তু এই খাল ঐতিহ্যগত খাল ছিল, এখান দিয়ে অনেক নৌকা জাহাজ বাজে অনেক কিছু চলাচল করতো। আশা করি আমরা আগে সেই রূপে ফিরে পাবো। জনসাধারণের জন্য এবং কৃষির জন্য অত্যন্ত উপকারী হবে। এখন আশেপাশের মানুষগুলা যে ময়লা আবর্জনা ফালায়, খালটারে ব্লক করে ফেলাছে, ব্লকের কারণে পানি যায় না, পানি স্টপ করেছে। এই খালটা যখন সংস্কার হয় এটার কারণে এই গত বন্যায় তো আমরা এই পানিতে জলাবদ্ধতায় সবাই ছিল। খাল পুনঃখনন করলে মিষ্টি পানি সংরক্ষণ সহ পরিবেশের পাশাপাশি কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন হবে, আশা স্থানীয় কৃষি কর্মকর্তাদের। এই খালটা যদি আমরা খনন করি তাহলে এই যে জলাবদ্ধতা এবং এই যে দূষণটা হচ্ছে এইটা অনেকটা রিজলভ হয়ে যাবে। রিজলভ হলে এখানে আমাদের মিষ্টি পানি সংরক্ষিত হবে, সেচ কাজে ব্যবহার করতে পারবে এবং এখানে ফসলের একটা অপার সম্ভাবনা তৈরি হবে। জেলার ৬টি উপজেলায় ১৫০ শতাধিক খালই মৃত প্রায়। এসব খাল দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ মন্ত্রী। ইমিডিয়েটলি আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করছি তারা যেন এই খাল এবং নদীগুলোর সীমানা নির্ধারণ করে। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে তখন যদি কোনোটা দখলে থাকে তাহলে কথা হবে উদ্ধার কাজ। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। খাল খননের এই কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায় তাহলে কৃষি, মৎস্য, পরিবেশের উন্নতি সাধন হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বীরশেবায় রাসায়নিক কারখানা লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বিস্ফোরণের পর ছড়ায় আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। রাসায়নিক লিকেজের শঙ্কায় আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে ইসরায়েলের আরও কয়েকটি এলাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। এদিকে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর আগ্রাসন, তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক হামলায় স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটিরও আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণে হয়েছে বন্দর আব্বাসে। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত দীর্ঘ ৫ দশক ধরে যুক্তরাষ্ট্রের বহরে থাকা একটি E-3 সেন্ট্রি সামরিক বিমান। ৭০ দশকে মার্কিন বিমান বাহিনীর ভান্ডারে যুক্ত হয় এই নজরদারি উড়োযান, যা আকাশে ভাসমান অবস্থায় ৩৬০ ডিগ্রি নজরদারি করতে সক্ষম। উড়োযানটির দেয়া শত্রুর অবস্থান এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য ব্যবহার করে টার্গেট নির্ধারণ করে থাকে মার্কিন বাহিনী। E-3 সেন্ট্রি প্রায় ৫ দশক ধরে মার্কিন বিমান বাহিনীর আকাশ নজরদারি ও কমান্ড ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা এই সামরিক বিমান। গেল শুক্রবার সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ভূপাতিত হয় যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা একটি E-3 সেন্ট্রি বিমান। এরপর থেকেই আলোচনায় উড়োযানটি। ১৯৭০-এর দশকে মার্কিন বিমান বাহিনী এবং ন্যাটো ফোর্সের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল E-3 সেন্ট্রি। যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ, শত্রুর অবস্থান শনাক্তকরণ এবং বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয় এটি। উড়োযানটির উপরের দিকে বড় রাডার ডোম থাকায় ৩৬০ ডিগ্রি নজরদারিতে সক্ষম এটি। ফলে খুব সহজেই যুদ্ধের পুরো পরিস্থিতি জানতে পারেন কমান্ডাররা। এছাড়া আকাশে থাকা বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র শনাক্তে সক্ষম E-3 সেন্ট্রি। যুদ্ধের সময় উপর থেকে সেনাদের নির্দেশনা প্রদান ও সমন্বয়ের কাজ করে উড়োযানটি। সংগ্রহ করে শত্রুর অবস্থান, গতিবিধি এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য, যার উপর ভিত্তি করে লক্ষ্য চিহ্নিত ও আক্রমণ পরিচালনা করে মার্কিন বাহিনী। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে ব্যবহৃত হয়েছে নজরদারি বিমানটি। ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্ম, ২০০১ সালে আফগানিস্তানে অভিযান, ২০০৩ সালে ইরাক যুদ্ধ সহ বিভিন্ন অভিযানে অংশ নেয় এই উড়োযান।
সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগে মার্কিন বাহিনীর বহরে 16টি E3 সেন্ট্রি সক্রিয় ছিল বলে জানা যায়। রেজবানা সাইমা, যমুনা নিউজ। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন এক শান্তিরক্ষী, গুরুতর আহত আরও একজন। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছে লেবাননের জাতিসংঘের বাহিনী। স্থানীয় গণমাধ্যম বলছে, মারজাউন এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে হয়েছে এই হামলা। ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা। সাকরা শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, প্রাণ হারিয়েছে 5 জন, আহত 2 জন। বৈরুতে অব্যাহত হামলা আরও লেবানিজ অঞ্চল দখলে সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটিতে ব্যাপক সংঘাত চলছে আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে। দেশটিতে ইসরায়েলি অভিযানে চলতি মাসে কমপক্ষে 1200 মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়ে দাপটে জয় পেয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে মেক্সিকোর সাথে 0-0 ড্র করেছে পর্তুগাল। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া একাদশের সবাইকে বাইরে রেখে ভিন্ন একাদশ নিয়ে এদিন মাঠে নামে ফ্রান্স। ম্যাচের 29 মিনিটে দিজেরে 2-এর পায়ে লিড নেয় ফরাসিরা। 41 মিনিটে থুরামের গোলে ব্যবধান দ্বিগুণ করে দিদিয়ের দেশমের দল। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে 2-এর দ্বিতীয় গোলে এগিয়ে যায় ফ্রান্স। 77 মিনিটে ক্যাম্পাসের গোলে কলম্বিয়া ব্যবধান কমালেও দাপটে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ। এদিকে আরেক ম্যাচে পাল্টা আক্রমণের পরও গোলের দেখা পায়নি পর্তুগাল মেক্সিকোর কেউই। 0-0 ড্র নিয়ে দুদল মাঠ ছাড়ে। পাকিস্তান সুপার লিগ PSL-এ করাচি কিংসের কাছে 4 উইকেটে হেরেছে মুস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্স। ব্যাট হাতে ইমন রাঙাতে না পারলেও বল হাতে নৈপুণ্য দেখান ফিজ। টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 128 রানের পুঁজি পায় লাহোর। 1 ছক্কায় 12 বলে 12 রানে ফেরেন পারভেজ ইমন। ফিজ অপরাজিত থাকেন 1 রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শেষ 2 ওভারে করাচি কিংসের প্রয়োজন ছিল 23 রানের। প্রথম 3 ওভারে 1 উইকেটে নিয়ে মাত্র 11 রান দেয়া ফিজ নিজের শেষ ওভারে দেন 9 রান। কিন্তু বলের কন্ডিশন পাল্টানোয় লাহোর কালান্দার্সকে আরও 5 রান পেনাল্টি করেন আম্পায়াররা। শেষ ওভারে হাতে 9 রান থাকলেও ডিফেন্ড করতে পারেনি দলটি। 3 বল বাকি থাকতে 4 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে করাচি। ঢাকার মাঠে হয়নি, তবে সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। কার জটিলতায় খেলতে না পারার আক্ষেপে পড়ছেন ভারতে বধের অন্যতম এই নায়ক। তবে দলকে দিলেন অ্যাটাকিং ফুটবল খেলার পরামর্শ। জাতীয় দলের জার্সিতে সবশেষ 6 ম্যাচে 2 গোল ফরওয়ার্ড রাকিব হোসেনের। সিঙ্গাপুরের বিপক্ষেও সবশেষ যেই ম্যাচটি ঢাকার মাঠে খেলেছিল বাংলাদেশ, সেখানে দলের একমাত্র গোলটিও করেছিলেন এই ফুটবলার। তবে 2টি হলুদ কার্ডের জন্য এবার সিঙ্গাপুর যেতে পারেননি। আসলে কষ্ট লাগতেছে, কারণ আমি কিন্তু প্রথম ম্যাচ থেকে প্রতিটা ম্যাচে আমি কিন্তু খেলছি এবং 2 গোল একটা অ্যাসিস্ট আছে ইন্ডিয়ার সাথে। তো খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরও এটা আসলে নিয়তির, কারণ আমি এখন খেলতে পারবো না, কারণ 2টা কার্ড হয়ে গেছে। তো এটা আসলে নিজের কাছে কষ্ট লাগতেছে, কিন্তু তারপরও টিমের দেশে থাকলেও সিঙ্গাপুরের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দলের জন্য শুভকামনা জানিয়েছেন এই রাইট উইঙ্গার। ইরফান ফান্দিদের বিপক্ষে লড়তে হবে চোখে চোখ রেখে। আমি মনে করি এটাই ফুটবল খেলা উৎসব। আমরা কিন্তু আমাদের মাঠে ওদের সাথে অনেক ভালো ফুটবল খেলছি, তো আমরা এই ম্যাচে জিততেও পারতাম। কিছু মিস্টেকের জন্য আমরা জিততে পারিনি, কিন্তু আমাদের স্কোয়াড এখন আগের থেকে অনেক শক্তিশালী। আমরা ওদের মাঠে ওদেরকে হারানো সম্ভব। আসলে আমাদের টিম এখন আপনি ডিফেন্স বলেন এবং অ্যাটাকিং বলেন, দুই পজিশনই আমরা এখন ভালো করতেছি। তো আমরা যদি কোচ যেভাবে বলবে খেলতে পারি, তাহলে আমরা ওদের মাঠে হারাতে পারবো। গোলকিপার আনিসুর রহমান জিকোর ক্লাব সতীর্থ রাকিব। লিগে ভালো পারফরমেন্সের পরও জিকোর দলে চান্স না পাওয়া হতাশাজনক। আমি আর জিকো কিন্তু এক টিমে খেলি। আমি দেখছি ও অনেক পরিশ্রম করছে, কিন্তু কোচ রাইট, কারণ কোচ যেটা মনে করছে, তো কোচের ব্যাপারে তো আর কথা বলার আমার কোনো এখতিয়ার নাই। তারপরও জিকো এমনিতে ক্লাব লেভেলে অনেক পরিশ্রম করছে। ও আসলে কেন ডাক পায় না আমি বলতে পারবো না এটা। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারলেও 2টি গোল হজম করেছিল ডিফেন্সের ভুলে। বিশ্বনাথ ফেরায় ডিফেন্সের শক্তি বেড়েছে। হামজা সমিত্রা জ্বলে উঠলে জয় অসম্ভব নয় বলছেন এই ফরওয়ার্ড। হামজা আছে, সমিত আছে, তারপর আরও প্রবাসী প্লেয়ার আছে এবং আমাদের দেশি প্লেয়াররা অনেক ভালো, জামাল ভুইয়া আছে, তারপর আমাদের লোকাল প্লেয়ারের ভিতরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো আমি মনে করি দুর্বলতা আছে, কোচ যদি মনে করে যে এর ভিতরে কোনো দুর্বলতা আছে, তো সে তাদেরকে ধরিয়ে দিবে এবং
তারা বা এগুলো শুধরাবে এবং ম্যাচে তার প্রতিফলন দেখা যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হেড কোচ হাভিয়ার কাবরেরার জন্য অগ্নি পরীক্ষা, কেননা এর উপরে কিছুটা হলেও নির্ভর করছে তার থাকা না থাকা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।